জনসংখ্যা কম কেন জনসংখ্যা কম কেন ভালোই এই যে এই পলির বর্জন নীতি। আজকে আমরা দেখবো হুন্ডের নীতি বা হুন্ডের নিয়ম। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস করার আরেকটা গুরুত্বপূর্ণ নীতি। দেখো এই নীতিতে কি বলা হচ্ছে, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। তাহলে আমাদের এখানে প্রথম ইম্পর্টেন্ট লাইন কি বলো, এই যে এটা একই শক্তি সম্পন্ন অরবিটাল। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, একটা এক্সাম্পল দেই। মনে করো তুমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতে চাও। নাইট্রোজেন হচ্ছে আমাদের 7 1s2 2s2 আর হচ্ছে 2p3। তাহলে তুমি s এর জন্য এক ঘর নিবা, 2s এর জন্য এক ঘর, 2p এর জন্য তুমি 3 ঘর নিবা। দেখো ধরো তোমাকে 1s এ হচ্ছে যে কয়টা ইলেকট্রন এখানে স্থাপন করতে হবে, 2টা। ওকে, তাহলে তুমি একটা আপ স্পিনে দিয়ে দাও, আরেকটা তুমি ডাউন স্পিনে দিয়ে দাও, তাহলে আমাদের 2টা হয়ে গেল। 2s এ 2টা আছে, একটা আপ স্পিনে দিয়ে দাও, আরেকটা ডাউন স্পিনে দিয়ে দাও, তাহলে এখানে 2টা হয়ে গেল। ওকে, তাহলে s এর ক্ষেত্রে আসলে কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? তাহলে s এর ক্ষেত্রে তুমি প্রতি ঘরে হচ্ছে যে 2টা ইলেকট্রন দিয়ে দিবে। এখন সমস্যাটা হবে যখন তুমি p অরবিটালে ইলেকট্রনগুলো স্থাপন করতে যাবে। ওকে, এখন p অরবিটালে ইলেকট্রন কয়টা আছে এখানে দেখো, p অরবিটালে এখানে 3টা ইলেকট্রন আছে এবং এখানে ঘরও কয়টা পাশাপাশি, ঘরও হচ্ছে 3টা। তাহলে তোমাকে 3 ঘরে তোমাকে 3টা ইলেকট্রন স্থাপন করতে হবে। এখন তুমি কি করতে পারো, তুমি বললে যে ভাই আমি প্রথম ঘরে 2টা দিব, প্রথম ঘরে 2টা দিব আর দ্বিতীয় ঘরে একটা দিব।
ওকে, এটা করা যেতে পারে, বাট এইটা কারেক্ট না। এটা কেন কারেক্ট না? তোমার হাতে আরেকটা অপশন আছে, তুমি প্রতি ঘরে একটা একটা দাও। ওকে, প্রতি ঘরে তুমি একটা একটা দাও। তাহলে তোমার হাতে দুটো অপশন ছিল। তো প্রথম অপশন কি ছিল, যে প্রথম ঘরে দুইটা দিলাম, দ্বিতীয় ঘরে একটা, টোটাল কয়টা হলো? তিনটা। বাট এটা কারেক্ট না। এরপর আমি করলাম কি, প্রতি ঘরে একটা একটা দিলাম। দেখো, যদি আমি প্রতি ঘরে একটা একটা দেই, তাহলে আমার মোট অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কয়টা দাঁড়াবে? তিনটা। অর্থাৎ তোমাকে এমন ভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে যাতে করে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি পাওয়া যায়, যাতে করে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি হয়। ওকে, বাট এইটাও কারেক্ট না। এখন যেটা আমরা করলাম এইটাও কারেক্ট না, কারণ হচ্ছে দেখো এখানে একটা স্টেটমেন্টে একটা কথা লিখছে যে অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন অবশ্যই কি হতে হবে? একই মুখী। সবার স্পিন একই মুখী হওয়া লাগবে। বাট এইখানে আমি যে ইলেকট্রোবিন্যাসটা করছি, দেখো এখানে কি হয়েছে, প্রথমটা আপ স্পিন, দ্বিতীয়টা আমি ডাউন স্পিন দিছি, তৃতীয়টা আমি আবার আপ স্পিনে দিছি। তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা, যে এখানে সবগুলো ইলেকট্রনের স্পিন কিন্তু একই মুখী হয় নাই। তার মানে এটাও কি ইনকারেক্ট, বুঝতে পারছেন? এটাও ইনকারেক্ট। ওকে, তাহলে কারেক্ট কি হবে? তাহলে কারেক্ট ইলেকট্রোবিন্যাস করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রতি ঘরে তুমি একটা একটা দাও। তাহলে প্রতি ঘরে একটা একটা দিলে তাহলে এখানে মোট অযুগ্ম ইলেকট্রন কয়টা হলো? তিনটা। এবং দেখো সবার স্পিন কি আছে? সবার স্পিন সেম, সবার স্পিন সেম। ওকে, আচ্ছা আরেকটা অপশন আছে তোমার হাতে, তুমি প্রতি ঘরে একটা একটা দাও এবং সবগুলোকে তুমি ডাউন স্পিনে রাখো। সবগুলোকে তুমি ডাউন স্পিনে রাখো। এটাও একটা অপশন তোমার কাছে আছে। তাহলে উপরেরটাও কারেক্ট, নিচেরটাও কারেক্ট, দুইটাই কারেক্ট। বাট আমরা আসলে সাধারণত ডাউন স্পিন ব্যবহার করে থাকি না। আমরা অলওয়েজ ইলেকট্রোবিন্যাস করার সময় কি কোনটা ব্যবহার করি? আপ স্পিন ব্যবহার করি। তাহলে যদি পি অরবিটালে তোমার তিনটা ইলেকট্রন স্থাপন করা লাগে, তাহলে তুমি প্রতি ঘরে আগে কি একটা একটা করে দিবা এবং সবগুলোর স্পিন তুমি কি রাখবা? সেম রাখবা। তাহলে এটাই হবে তোমার কারেক্ট ইলেকট্রোবিন্যাস। তাহলে দেখো এটা কিন্তু রং, আমি এটা হচ্ছে বলে দিচ্ছি, এটা হচ্ছে রং, এটা রং, এইটাও রং, এটা রাইট, এইটাও রাইট, দেখো নিচের দুইটাই কিন্তু হচ্ছে যে রাইট। বাট আমরা কোনটা ইউজ করব? আমরা অলওয়েজ আপ স্পিনটা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা এইটা ব্যবহার করব, এইটা আমরা ইউজ করব। তাহলে বুঝা গেল বিষয়টা? নিয়ম কি বলছিলাম? প্রতি ঘরে আগে আমরা একটা একটা দিব যাতে করে সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন পাওয়া যায়।
এরপর আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেই ইলেকট্রনগুলা বিজোড় মানে যেগুলো অযুগ্ম ইলেকট্রন বা যেগুলো সিঙ্গেল ইলেকট্রন তাদের স্পিন অবশ্যই কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে। এটা আমাকে এনশিওর করতে হবে। ওকে, তাহলে দেখো, তাহলে আমাদের উপরের দুইটা রং নিচের দুইটা রাইট সবগুলো আপ স্পিনে রাখা যায় অথবা সবগুলো ডাউন স্পিনে রাখা যায়, বাট আমরা কোনটা ইউজ করব জেনারেলি, আমরা অলওয়েজ আপ স্পিনটা ইউজ করব। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি। চলো এবার আমরা আরেকটা एग्जांपल দেখি। মাইক্রোফোন লাগান না, মাইক্রোফোন লাগান না। এটা নিচে দিকে দাও, নিচে দিকে নাও, অফ করে দে, ঝামেলা শেষ। এবার লক্ষ্য করো, ধরো এবার পি অরবিটালে মনে করো চারটা ইলেকট্রন স্থাপন করতে হবে। পিতে ধরো চারটা আছে, তাহলে এখন তুমি কিভাবে স্থাপন করবে? তাহলে প্রথম কাজ কি, প্রতি ঘরে আগে একটা একটা দিবা। দিলাম, প্রতি ঘরে আগে একটা একটা দিলাম। এরপরে আমি জোড়া করব, তাহলে প্রতি ঘরে আগে একটা একটা দিব, এরপরে আমি জোড়া করব। কিন্তু বলো তো এটা কারেক্ট নাকি ইনকারেক্ট? এই ইলেকট্রনের ভুল কোথায়? বলো ভুলটা কোথায়? লাস্টেরটা উল্টা। ভুলটা হচ্ছে দেখো, যেই দুইটা ইলেকট্রন এখানে বিজোড় অবস্থায় আছে এদের স্পিন কি হইতে হবে, সেম। কিন্তু দেখো একটা আমি আপে দিছি আর একটা আমি ডাউনে দিছি, তার মানে এটা ইনকারেক্ট। তাহলে এটা আমার রং। তাহলে রাইট করব কিভাবে এটাকে? ঠিক আছে, ঠিক আছে। রাইট করব কিভাবে? প্রতি ঘরে একটা একটা, 1 2 3, এই হলো 4। তাহলে এখন এটা রাইট হয়ে গেছে, বুঝতে পারছো? যেগুলো বিজোড় আছে এগুলোর স্পিন সেম, এটা আমার রাইট। চলো এবার P5 দেখি আমরা। P5 দেখো P5 কিভাবে করব? আগে প্রতি ঘরে একটা একটা, এই 1 এই 2 এই 3, তাহলে তিনটা হলো, এই চারটা এই পাঁচটা, এই হচ্ছে আমাদের P5। ওকে, তাহলে এটা আমাদের কারেক্ট না রাইট? আচ্ছা আচ্ছা, যদি পিতে দুইটা থাকে তাহলে তুমি কিভাবে করবা? আচ্ছা, পিতে দুইটা থাকলে কিভাবে করবা? আরে ধরো পিতে দুইটা আছে, প্রথম ঘরে দুইটা দিয়ে দিলাম, প্রথম ঘরে দুইটা দিয়ে দিলাম,
এটা কি রাইট নাকি রং? এটা রাইট নাকি রং? এটা রং। তাহলে প্রথম করে দুইটা দেওয়া যাবে না। তাহলে আমার কিভাবে করা লাগতো এটা? দুইটা আপ স্পিন দিয়ে তাহলে প্রতি ঘরে একটা একটা দেওয়া লাগবে। বলো এটা রাইট নাকি রং? এটা এটা রং। দুইটাই আপ স্পিন দিতে হবে, তাহলে দুইটাই ডাউন স্পিন। তবে সাধারণত কোনটা বেশি প্রেফারেবল? আপ স্পিন বেশি প্রেফারেবল, ঠিক আছে? তাহলে এইটাও রং, এইটাও রং। রাইট করার জন্য যেটা করতে হবে, রাইট করার জন্য প্রথম দুই ঘরে আমাকে এরকম সেম স্পিনে দুইটা ইলেকট্রন দেওয়া হবে, তাহলে এটা রাইট হবে। এটা রাইট। বুঝে গেল? ওকে, এবার তোমরা নিজেরা খাতায় পিতে 6টা করো তো, পিতে 6টা, পিতে 6টা করো। এই পিতে 6টা করো সবাই। পিতে 6টা কি হবে? আগে প্রতি করে একটা একটা, 1 2 3, তাহলে 3টা দিয়ে দিলাম। এই 4, এই 5, 6টা। বুঝছি? তাছাড়া যে পিতে 2টা আসলেও পারবো, পিতে 3টা আসলেও পারবো, পিতে 4টা আসলেও পারবো, পিতে 5টা আসলেও পারবো, পিতে 6টা আসলেও পারবো। পি এর কাহিনী গেল। এবার চলো আমরা ডি এর কাহিনীতে যাব।
ভালো করে দেখো এই দেখো ডিতে এবার 5টা ডিতে তুমি 5টা কিভাবে করবে তাহলে নিয়ম কি বলছিলাম প্রতি ঘরে আগে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা দিবা 1 2 3 4 5 তাহলে প্রতি ঘরে সিঙ্গেল সিঙ্গেল একটা দিলাম কিন্তু এটা কি ঠিক আছে বলো তো বলো দেখি ঠিক আছে এটা ঠিক নাই কেন ঠিক নাই কারণ লাস্টটা কিসে আছে ডাউন সাইডে কি বলা হয়েছিল যে যেগুলা বিজোড় ইলেকট্রন থাকবে সবার স্পিন কি হতে হবে সেম ওকে তাহলে এটাকে আমরা কারেক্ট করব কিভাবে ওকে তাহলে এটাকে আপ স্পিন করে দাও তাহলে দেখো এটা কারেক্ট হয়ে গেছে ওকে 5 ঘরে 5টা সবার স্পিন কি সেম তাহলে এটা রাইট চলো এবার ডিতে 6টা ডিতে 6টা থেকে কি করব তাহলে প্রতি ঘরে একটা একটা 1 2 3 4 5 দিলাম সিঙ্গেল সিঙ্গেল 5টা তো এইবার কি করব জোড়া করব আগে সিঙ্গেল সিঙ্গেল দিব তারপরে কি করব জোড়া করব তাহলে 6টা হয়ে গেল ঠিক আছে তাহলে এটাও ঠিক আছে আচ্ছা এটাকে রং কিভাবে বানানো যায় বলো তো এটাকে রং কিভাবে বানানো যায় যদি প্রতি 3 ঘরে দুটো দুটো করে দেই প্রথম 3 ঘরে দুটো দুটো দিলাম তাও তো যেটা হচ্ছে না কিন্তু সেটা কি হবে ভুল ওকে আবার ধরো এই 4টার মধ্যে যে কোনো একটাকে যদি ডাউন স্পিন করে দেই তাও সেটা কি হবে ভুল হবে ঠিক আছে ওকে তাহলে দেখো তুমি নীতি বুঝছো কিনা এটা কখন বোঝা যাবে যখন তুমি নিজে থেকে ভুল ইলেকট্রোমিনাস লিখবা ইচ্ছা করে বুঝতে পারছো কিনা সঠিকটা তো সবাই পারে কিন্তু ভুল ধরতে পারাটা হচ্ছে অ্যাকচুয়াল নলেজ ঠিক আছে কোথায় বলতে হচ্ছে এবার তোমরা নিজেরা দিতে 60টা করবা দিতে 60টা 60টা করবা 8টা করবা দিতে 60টা করবা দিতে 8টা করবা দিতে 4টা করবা जल्दी करती होगी দ্রুত করে দিতে 7টা
এই দিয়ে তোমরা কি করতেছো পড়াশোনা করো ভাই 1 2 3 4 এই 5টা হয়ে গেল এই 6টা 7টা দিতে 8টা 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেল দিতে 4টা 1 2 3 ঠিক আছে এই হচ্ছে দিতে তো আশা করা যায় আমরা ডি এর গুলোও পারবো ঠিক আছে তাহলে আমি আবারও সামারি করে দিই অ্যাকচুয়ালি তোমাকে এখানে কি মাথায় রাখতে হবে পি আর ডি এর ক্ষেত্রে তুমি প্রতি ঘরে আগে সিঙ্গেল সিঙ্গেল দিবা তারপরে তুমি কি করবা জোড়া করবা আর যেগুলা সিঙ্গেল থাকবে এগুলোর স্পিন অবশ্যই কি রাখবা সেম এবং আপ স্পিন রাখবা ওকে এবার একটা নোট লিখো ইম্পর্টেন্ট নোট যে s অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় 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 শুধুমাত্র p d ও f অরবিটালের ক্ষেত্রে শুধুমাত্র p d ও f অরবিটালের ক্ষেত্রে p d ও f অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য দেখো তাহলে p আর d টা হচ্ছে আমাদের এখানে মেইন f অরবিটাল তোমার তেমন একটা লাগবে না বুঝতে পারছো p আর d ভালো করে পড়লেই হয়ে যাবে চলো হুন্ডের নীতি ক্লিয়ার নেক্সট আমরা চলে যাব তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী নীতি সেটা হচ্ছে আউটবাউ নীতি ওকে এই হচ্ছে আমাদের আউটবাউ নীতি তোমরা 9 এও পড়ছো আউটবাউ নীতি ওকে তো নীতিটা কি বলা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে অর্থাৎ ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করে তার মানে ইলেকট্রন অলওয়েজ কি নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে এরপরে সে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে ওকে এখন কোন অরবিটালের শক্তি কম আর কোন অরবিটালের শক্তি বেশি এইটা তুমি কিভাবে নির্ণয় করবা এইটা নির্ণয় করার জন্য আমাদের কাছে একটা রুল আছে রুলটা হচ্ছে n + l রুল ওকে রুলটা কি আমাদের n + l রুল n + l এই রুলে n এর পরিচয় কি এই রুলে n হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা ওকে
লিখো এখানে তোমরা খাতায় লিখো লিখো যেই অরবিটালের n প্লাস l এর মান ছোট, যেই অরবিটালের n প্লাস l এর মান ছোট, যেই অরবিটালের n প্লাস l এর মান ছোট সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেই অরবিটালের n প্লাস l এর মান ছোট, যেই অরবিটালের n প্লাস l এর মান ছোট সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর যেই অরবিটালের n প্লাস l এর মান বড়, আর যেই অরবিটালের n প্লাস l এর মান বড়, যেই অরবিটালের n প্লাস l এর মান বড় সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের নোট 1। এবার নোট 2 লিখো। যদি দুটি অরবিটালের n প্লাস l এর মান সমান হয়ে যায়, যদি দুটি অরবিটালের n প্লাস l এর মান সমান হয়ে যায় তাহলে যেই অরবিটালের n এর মান ছোট, যেই অরবিটালের n এর মান ছোট তাহলে যে অরবিটালের n এর মান ছোট সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। বুঝে গেল রুলটা? তাহলে সবার আগে আমরা n প্লাস l ক্যালকুলেট করব। যেটার n প্লাস l ছোট আসবে সেটাতে আগে ঢুকবে, আর যেটার n প্লাস l বড় আসবে সেটাতে পরে ঢুকবে ইলেকট্রন। আর যদি n প্লাস l এর মান কোনো কারণে সেম হয়ে যায় তাহলে আমরা দেখব n এর মান কোনটার ছোট, যেটার n এর মান ছোট সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তোমরা দেখে এখানে বলা হচ্ছে কি যে অরবিটাল সময়ের n প্লাস l এর মান ব্যবহার করে অরবিটাল সময়ের শক্তি গণনা করা হয়েছে। অরবিটাল সময়ের শক্তিক্রম বৃদ্ধি নিম্নরূপ, যা চিত্রতে দেখানো হয়েছে। তোমরা পরের পেজে একটা ছবি দেখব। আর দেখো যদি n প্লাস l এর মান সমান হয় তখন প্রধান শক্তি স্তর n এর মান যার কম সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল এবং ইলেকট্রন প্রথমে সেই অরবিটালে প্রবেশ করবে। ওকে, তো চলো আমরা নেক্সট পেজে যাই। আগে আমরা কয়েকটা অরবিটাল নিয়ে প্র্যাকটিস করি। যেমন দেখো মনে করো আমাদেরকে এরকম হচ্ছে যে 6টা অরবিটাল দিল। এই 6টা অরবিটাল দিয়ে বলা হলো যে এই অরবিটালগুলিতে ইলেকট্রন প্রবেশের ক্রমটা তুমি বের করো। ওকে, তাহলে তোমার প্রথম কাজ কি হবে? প্রত্যেকটা অরবিটালের n প্লাস l এর মানটা ক্যালকুলেট করে তোমার প্রথম কাজ। তো চলো করি আমরা এটা। প্রথমে আসো 2s
দেখো 2s মানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 2, আর আমরা সবাই জানি s এর জন্য l আমরা কত ইউজ করব, 0 ইউজ করব। ওকে, তাহলে n প্লাস l আসলে 2। এবার আসলে 2p তে n এর ভ্যালু হচ্ছে 2 আর p এর জন্য l এর ভ্যালু কত, 1, মানে 2 প্লাস 1 হচ্ছে 3। এবার আসলে 3s, n এর ভ্যালু 3, s এর জন্য l শূন্য, তাহলে 3, 3p, n হচ্ছে 3, p এর জন্য l হচ্ছে 1, তাহলে কত আসলো 4, 4s, তাহলে 4 প্লাস 0 আসবে হচ্ছে 4, আর যদি 5s হয় তাহলে হবে 5 প্লাস 0। তাহলে লক্ষ্য করো ইলেকট্রন প্রবেশের ক্রম, বলো সবার আগে ইলেকট্রন কোথায় ঢুকবে, n প্লাস l এর মান সবচেয়ে ছোট কোনটা, 2s এর জন্য, তাহলে সবার আগে ইলেকট্রন 2s এ প্রবেশ করবে, তাহলে সবার প্রথমে আসবে 2s, আমি কমা কম দিয়ে লিখবো 2s কমা, দুইটাই দেখো 3, 2p আর 3s দুইটাই কি n প্লাস n এর মান হচ্ছে 3, তাহলে এইবার কোনটাতে ঢুকবে, 2p তে নাকি 3s, 2p তে ঢুকবে। আমি কি বলছিলাম, যদি দুইটা অরবিটালের n প্লাস l সমান হয়ে যায় তাহলে যেটার n ছোট ওইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে 2p এর n ছোট, তাহলে 2p তে আগে ঢুকবে 3s এর পরে। নেক্সট আসো 3p আর 4s, এই দুটো বলো, দুইটাই হচ্ছে যে 4, তাহলে কোনটাতে আগে ঢুকবে, 3p তে আগে ঢুকবে, বিকজ এটার n এর মানটা ছোট। আর সবার শেষে হচ্ছে 5s, বুঝে গেল এটা? ওকে, সেইভাবে তুমি ইলেকট্রন প্রবেশের ক্রমটা বের করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা দেখো পরীক্ষায় কিন্তু কোশ্চেন এভাবে আসতে পারে যে শক্তির ক্রম, দেখো ব্যাপারটা শক্তির ক্রম আসতে পারে। শক্তির ক্রম আসলে যে অরবিটালের শক্তি সবচেয়ে বেশি সেটা তুমি সবার প্রথমে লিখবে, এরপরে আস্তে আস্তে যার শক্তি কম সেটা সিরিয়াল বাই আসবে। আর যদি ইলেকট্রন প্রবেশের ক্রম আসে তাহলে তুমি কি যে অরবিটালে ইলেকট্রন সবার আগে ঢুকবে সেটা তুমি প্রথমে লিখবে এবং এই সিরিয়ালে বাকিগুলো তুমি লিখবে। চলো আর তোমাদের কয়টা প্র্যাকটিস দেই, দিলে নিজেরা প্র্যাকটিস করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা লিখো 3p, প্র্যাকটিস করো 3p, 3d, 4s, 4p, 6s, 4f। ওকে, তাহলে তোমরা এই 6টা প্র্যাকটিস করো তো।
হয়েছে সবাই এটা বলো 3p তে n প্লাস l কত আসবে n হচ্ছে 3 p হচ্ছে 1 তাহলে p এর জন্য l হচ্ছে 1 তাহলে 4 আসবে এটা n3 d এর জন্য l2 তাহলে এটা আসবে 5 এটা আসবে 4 প্লাস 0 মানে 4 এটা আসবে 5 এটা আসবে 6 এটা আসবে কত 7 তাহলে বলো কোনটাতে আগে ঢোকা উচিত দেখো 3p আর 4s দুটাই তো 4 না বাট n ছোট কোনটাতে 3p তে মানে সবার আগে ঢুকবে হচ্ছে 3p তে তারপরে কমা 4s তারপরে কোনটা হবে 3d আর 4p এর মধ্যে n ছোট কোনটা 3d তাহলে এরপর আসবে 3d 3d এরপর আসবে হচ্ছে 4p এরপর আসবে 6s এরপর আসবে 4f হয়েছে সবাই এটা দেখো মিলিয়ে নাও সবার কি এটা আসছে ওকে আচ্ছা তাহলে এরকম আমাদের কি হবে এবার চলো দেখো এখানে তোমার এরকম একটা ছবি তোমাদের 9 এর বইতেও ছিল ওকে যেমন সবার প্রথমে কি 1s তারপরে 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 5g 6s 6p 7s সো এবার আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে পারি সবার আগে কোথায় ঢুকলো 1s এ তারপরে 2s এ তারপরে 2p তারপরে 3s তারপরে 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s এভাবে চলতে থাকে আর এগুলো তো আমরা পারি s এর জন্য l0 p এর জন্য l1 d এর জন্য l2 f এর জন্য l3 g এর জন্য l হচ্ছে 4 ওকে নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব সেটা হচ্ছে দেখো কি বলছে এখানে হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের যেমন ধরো কি হিলিয়াম পজিটিভ লিথিয়াম 2 পজিটিভ বেরিলিয়াম 3 পজিটিভ এদের ক্ষেত্রে অরবিটালের শক্তির ক্রম হচ্ছে দেখো 1s এর শক্তি সবচেয়ে কম 2s আর 2p কিন্তু সেম অর্থাৎ যে সমস্ত পরমাণু বা আয়নে ইলেকট্রন কয়টা থাকবে একটা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু n+l রুল আর খাটবে না বুঝতে পারছো কি না অর্থাৎ তখন অরবিটালের শক্তি শুধুমাত্র প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে যেমন 2s আর 2p এর শক্তি সমান হবে 3s 3p 3d শক্তি সমান 4s 4p 4d 4f সবার শক্তি কি সেম আসবে যদি পরমাণু বা আয়নে ইলেকট্রন কয়টা থাকে একটা সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের শক্তির মান সহকারী কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করবে না শুধুমাত্র কার উপর নির্ভর করবে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করবে এটা তো খুবই ইম্পর্টেন্ট এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট ভাইয়া তাহলে আমি যদি ওই ইলেকট্রনটাকে উত্তেজিত করি তাহলে এটা পরবর্তী শক্তি স্তরে যাবে তাহলে একটু এস এ যাবে না একটু পি তে যাবে আর যে কোনো এক জায়গায় নিয়ে গেলেই হবে কারণ এনার্জি তো সেম উত্তেজিত করলে এই দুইটা যে কোনো একটা যেতে যে কোনো একটা জায়গায় যেতে পারবে হ্যাঁ এনার্জি সেম না আচ্ছা এবার এমসিকিউর জন্য দেখো এমসিকিউর জন্য কি কি জিনিস শিখবেন এখানে দেখো আমাদের অনেকগুলা মৌল আছে আমাদের পর্যায় সারণীতে যারা আউটবাউ নীতি মেনে চলে না মানে আউটবাউ নীতির ব্যতিক্রম শো করে ওকে তো এই মৌলগুলোর নাম তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কারণ এগুলো এমসিকিউতে আসে ওকে এগুলো তুমি কিন্তু যদি বাসা থেকে মুখস্থ করে না যাও তাহলে তুমি এমসিকিউ কিন্তু পারবে না কি কি দেখো সবার প্রথম হচ্ছে ক্রোমিয়াম আমরা সবাই জানি ক্রোমিয়াম কিন্তু আউটবাউ নীতি মেনে চলে না বিকজ ক্রোমিয়ামে 4s এ একটা ইলেকট্রন প্রবেশ করে আর বাকি পাঁচটা কোথায় 3d তে যায় যদিও আগে 4s পূর্ণ করে তারপরে কি 3d অরবিটালে যাওয়ার কথা ছিল এরপর আসো কপারও সেম আউটবাউ নীতি মানে না এগুলো তুমি একটু খাতায় লিস্টটা লিখে নাও প্রথমে হচ্ছে ক্রোমিয়াম তারপর হচ্ছে কপার যারা আউটবাউ নীতি মেনে চলে না লিখো যেসব মৌল আউটবাউ নীতি মেনে চলে না যেসব মৌল আউটবাউ নীতি মেনে চলে না লিস্টটা একটু লিখে নাও এমসিকিউর জন্য যেসব মৌল আউটবাউ নীতি মেনে চলে না
প্রথমে হচ্ছে ক্রোমিয়াম, তারপরে কি কপার, তারপরে হচ্ছে Mb, প্রথমে হচ্ছে ক্রোমিয়াম কমা কপার, তারপর হচ্ছে Nb নিওবিয়াম, ওকে, তারপর হচ্ছে Mo, এটার নাম কি বলো, Mo মোলিবডেনাম, ওকে, মোলিবডেনাম, তারপর হচ্ছে Ru, তারপর হচ্ছে RH, তারপর হচ্ছে PD, পিডির নাম কি প্যালাডিয়াম, তারপর হচ্ছে Ag সিলভার, তারপর হচ্ছে PT প্লাটিনাম, Au গোল্ড, তারপর হচ্ছে La ল্যান্থানাম, Ce সিলিয়াম, Gb গ্যাডোলিনিয়াম, ঠিক আছে? কয়টা মৌল বলো, চারটা চারটা আটটা চারটা 12টা 13টা, এই 13টা মৌল আউটডোর নীতি মেনে চলে না, বুঝতে পারছো? ওকে, সো এর মধ্যে দেখো সবগুলোর ইলেকট্রোমিনাস তোমার জানার দরকার নাই, তুমি জাস্ট কয়েকটা মৌলের ইলেকট্রোমিনাস দেখবা, একটা হচ্ছে ক্রোমিয়াম, কপার দেখবা, আর হচ্ছে সিলভার, জাস্ট এই তিনটা মৌলের ইলেকট্রোমিনাস জানা থাকলেই তোমার কাজ হয়ে যাবে, বুঝতে পারছো? বাকিগুলো জানার দরকার নেই, বাট বাকিগুলোর নাম তোমার মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য, ওকে? আচ্ছা, সো এই হলো আমাদের ইলেকট্রোমিনাসের তিনটা নীতি, পলির বর্জন নীতি, তারপরে কি শিখলাম, হুন্ডের নীতি আর আউটবোর্ড নীতি, ওকে? তাহলে আমাদের নীতি কমপ্লিট। তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই, আগামী ক্লাসে আমরা নতুন কিছু বলবো। বাচ্চাটা ভালো। আপনাদের ক্লাসে